যুক্তরাষ্ট্রে জয়ের সম্পদের খোঁজ পেয়েছে এফবিআই। প্লট দুর্নীতিতে হাসিনা জয়সহ 23 জনের বিরুদ্ধে মামলা। 10 ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ 5 জন খালাস, সাজা কমল পরেশ বড়ুয়া সহ 5 জনের। মডেল 3 হত্যা মামলায় সাবেক এমপি অভি খালাস, রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়। ভারতীয় কর্তাদের প্রভাবে কিস্তি ছাড়ে আইএমএফ এর নানা শর্ত, অজনপ্রিয় সিদ্ধান্ত নিচ্ছে সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, শেখ রেহানার গাজীপুরের বাগানবাড়ি এখন ধ্বংসস্তূপ, চলে মাদক সেবন, অসামাজিক কাজ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তৎকালীন তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মালিকানায় বিলাসবহুল গাড়ি ও 5টি প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। তবে এফবিআই এর অভিযোগ মিথ্যা দাবি করে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন জয়। আর এফবিআই জানিয়েছে, প্রমাণের ভিত্তিতে জয়ের আর্থিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অনিয়ম উদ্ঘাটন করেছে তারা। আফসারা নীলার ডেস্ক রিপোর্ট। সজীব ওয়াজেদ জয়ের মালিকানায় রয়েছে বিলাসবহুল 8টি গাড়ি। শুধু তাই নয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা ও জয় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে $30 কোটি পাচার করেছেন। জয়ের সাথে সম্পৃক্ততা আর আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে 5টি প্রতিষ্ঠানের সঙ্গে। এসব তথ্য উঠে এসেছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই এর তদন্তে। 2023 সালের 23 এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে এফবিআই এসব তথ্য উল্লেখ করে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের একটি অনুলিপি এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন দুদক পেয়েছে। জয়ের গাড়ির মডেলের মধ্যে রয়েছে ম্যাকলারেন, মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার সহ আরও বেশ কয়েকটি। অধিকাংশেরই দাম লাখো ডলারের ওপরে। আর যে 5টি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে তা হল ওয়াজেদ কনসাল্টিং, ইকম সিস্টেমস, এমভিওন ও ইন্টেলিজেন্ট ট্রেড সিস্টেমস লিমিটেড। এদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন জয়। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানান, এফবিআই এর রিপোর্ট মিথ্যা। জয়ের দাবি, বিলাসবহুল গাড়িগুলো অনেক পুরনো এবং অধিকাংশই আগে বিক্রি হয়ে গেছে। পাশাপাশি তিনি বলেন, রিপোর্টে যে এফবিআই এজেন্টের কথা বলা হয়েছে তিনি বহু বছর আগেই সংস্থা থেকে অবসরে গেছেন। জয়ের দাবি, তার অফশোর কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাই টাকা পাচারের প্রশ্ন ওঠে না। তদন্তে এফবিআই ম্যাসাচুসেট ও ভার্জিনিয়ায় স্ত্রী ক্রিস্টিন এবং জয়ের সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করলেও জয় তার ফেসবুক পোস্টে লেখেন, ক্রিস্টিন এবং তার 3 বছর আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে। এফবিআই প্রতিবেদনে তাদের গোপন তথ্যদাতা জয়ের 2 সহযোগীর নামও জানিয়েছেন। এরা হলেন যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী। এছাড়া একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও লন্ডনে সন্দেহজনক অর্থ স্থানান্তরের বিষয়টিও জানা যায় বলে দাবি এফবিআই এর। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিধি না মেনে পূর্বাচলে প্লট বরাদ্দ নেয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরও 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের মহাপরিচালক জানান, 2 মামলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা সহ মোট 23 জনকে আসামি করা হয়েছে। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। নিয়ম নীতির তোয়াক্কা না করে ঢাকার পূর্বাচলে 10 কাঠা করে মোট 20 কাঠার প্লট বরাদ্দ নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 2টি আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
মামলার এজাহারে বলা হয়, ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও হলফনামায় তা গোপন করেন শেখ হাসিনা ও তার ছেলে জয়। প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা নিজের সহ তার ছেলের নামে পূর্বাচল নতুন শহরে আবাসন প্রকল্পে বরাদ্দ সংক্রান্ত আইন ও নীতিমালা পদ্ধতি লঙ্ঘন করেন। পাবলিক সার্ভেন্ট হিসাবে বহাল থাকাকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বর্ণিত পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় ২৭ নং সেক্টরের ২০৩ নং রাস্তার প্লট নং ০০৯ অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনার নামে বরাদ্দ প্রদান ও প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে আজ একটি মামলা রুজু হয়েছে এবং অভিযোগ সংশ্লিষ্ট জনাব সজীব আহমেদ জয়ের নামে বরাদ্দ প্রদান এবং প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে আরও একটি মামলা রুজু করা হয়েছে। শেখ হাসিনা সহ তার পরিবারের ৬ সদস্যের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগটি তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয় গত ২৭ ডিসেম্বর। এই একই প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মোট ৬টি মামলার আসামি করা হলো শেখ হাসিনাকে। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা। পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার গাজীপুরের সেই বাগান বাড়িটি এখন অসামাজিক কাজের গোপন জায়গা পরিণত হয়েছে মাদক সেবীদের আস্তানায়। পট পরিবর্তনের পর জনরোষে জৌলুসপূর্ণ বাগান বাড়িটি এখন বিধ্বস্ত এক ধ্বংসস্তূপ। অপূর্ব রায়ের তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলির চালায় কয়েক স্তরের নিরাপত্তা ঘেরা অন্তত ১০ একর জমির উপর বাগানবাড়ি গড়ে তোলেন শেখ রেহানা। একসময় নেতাকর্মীদের আনাগোনা থাকত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাকর্মীরা বাংলোটিতে জরুরি সভাও করতেন। সরকারের গোপনীয় মিটিং ও কোনাবাড়ি কালিয়াকৈর সহ অন্যান্য শিল্প অঞ্চলের কারখানাগুলোর ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও হিসাব নিকাশ এই বাগানবাড়িতে করা হতো বলে জনশ্রুতিও রয়েছে। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এসব বিষয়ের নিয়ন্ত্রক ছিলেন বলে জানা যায়। অবস্থাই তো দেখতেছি এখন ধরেন খোলা মাঠ, যা কিছু আসছিল অনেকেই ভেঙে চুরে নিয়ে গেছে, গেট মেট আসছিল পাশে আকাশে ওইসব মানুষের সব জীবিত নাই শহরে এরকম ভাবে সবকিছু গেট মেট ভেঙে বিক্রেতা আছে সব লুট করে নিয়ে গেছে। সুযোগ পেলেই পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এখানে ছুটে আসতেন। শান বাঁধানো বিশাল পুকুর, সুইমিং পুল, খেলার মাঠ, বড় গাছ বাগান ও অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়িসহ বিভিন্ন স্থাপনার চিহ্ন এখনও স্পষ্ট। ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর জনতার রোষানলে পড়ে শেখ রেহানার গাজীপুরের জৌলুসপূর্ণ বাগান বাড়িটি। এখন এটি বিধ্বস্ত এক ধ্বংসস্তূপ। দিনের বেলায় খেলার মাঠ ও মানুষের সময় কাটানোর জায়গা হলেও রাতে পরিণত হয় মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডের আস্তানা হিসেবে। রাতের বেলা এটা হয়ে যাচ্ছে মানে একদম একটা পতিতাদের আড্ডাখানা, প্লাস হচ্ছে মানে গাঞ্জা করতে যেটা বলে। আগে আসতে পারতাম না, খুব সিকিউরিটি ছিল এবং কি মনে করে সেখানে সেখানে পুলিশে গা থাকতো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুসহ ৫ জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পরেশ বড়ুয়াকে ১৪ বছর এবং ১০ বছর করে ৪ জনকে সাজা দেয় হাইকোর্ট। অপর ৪ জনকে মৃত্যুজনিত কারণে আপিল নিষ্পত্তি করা হয়েছে। তবে এরই মধ্যে সাজা শেষ হয়, কারো মুক্তিতে আর বাধা নেই। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় দেয়। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে ১০ ট্রাক ভর্তি অস্ত্রের চালান আটক করা হয়। এই ঘটনায় কর্ণফুলী থানায় বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে ২টি মামলা হয়। ২০১৪ সালে চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল ১ মামলার রায় দেয়। ওই রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা পরেশ বড়ুয়া, তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করলে গত ১৮ ডিসেম্বর চোরাচালান মামলায় খালাস পান বাবর সহ সবাই। মঙ্গলবার অস্ত্র মামলার রায় দেয় হাইকোর্ট। ১৪ জনের সাজার মধ্যে ৫ জনকে আজকে বেকসুর খালাস দিয়েছেন, ৫ জনের সাজা কমিয়ে দিয়েছেন,
আর 4 জন মৃত্যুজনিত কারণে তাদের আপিল অ্যাবেট হয়ে গেছে। সাক্ষীরা একে অপরের বিপরীত বলা ও তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত করা প্রমাণ না হওয়ায় খালাস পান বাবর। এই দুটোর ব্যাপারে এই আদালতের ফাইন্ডিং হলো যে 5 জনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল, আমরা রেকর্ড থেকে দেখিয়েছি এই 5 জনই আসলে জেলে ছিল, কাউকেই আসলে ছাড়া হয় নাই। আর যার ইনফ্লুয়েন্সে ওনার ইনফ্লুয়েন্সে তদন্ত রিপোর্ট পরিবর্তন করা হয়েছিল এই মর্মে অভিযোগ আনা হয়েছে। সাক্ষীরা এসে পরস্পর বিপরীতধর্মী বক্তব্য দিয়ে বলেছেন, একজন আরেকজনের বিরুদ্ধে বলেছেন যে তদন্ত যে রিপোর্ট সাবমিট করেছেন একজন জানেন আরেকজন জানেনই না, যারা নাকি এই কমিটির মেম্বার ছিলেন। ফলে এই কন্ট্রাডিক্টরি রিপোর্টগুলো তিনি আমলে নিয়েছেন। প্রায় 18 বছর পর মুক্তি পেতে যাচ্ছেন বাবর। অন্য আসামিদের সাজার মেয়াদ শেষ হওয়ায় তারাও মুক্তি পাবেন বলে জানান আইনজীবী। কোর্ট বলেছেন আজকেই একটা অ্যাডভান্স অর্ডার সই করে দিবেন। আমি আশা করি আজকেই এই অর্ডার কমিউনিকেটেড হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন। আর এই মামলায় মৃত্যুজনিত কারণে বাতিল হয়েছে আপিল। তিনি হলেন জনাব আব্দুর রহিম, জনাব মতিউর রহমান নিজামী, জনাব দিন মোহাম্মদ, জনাব হাজি আব্দুস সুবান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশ্বস্ত হওয়ার কারণেই রাজনৈতিকভাবে বাবরকে হেনস্থা করা হয়েছে বলে মন্তব্য করেন আইনজীবী। ওনাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পেয়েছেন সাবেক ছাত্রনেতা জাতীয় পার্টির সাবেক এমপি গোলাম ফারুক অভি। ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মঙ্গলবার এ রায় দেয়। রায় ঘোষণার সময় তিন্নির পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না, আর অভি বর্তমানে কানাডায় পলাতক। খালাসের রায়ে অসন্তোষ জানিয়ে রাষ্ট্রপক্ষ বলছে রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা। 22 বছর আগে জনপ্রিয় মডেল তারকা তিন্নি হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়। আরও জানাচ্ছেন হিরোজুম্মান। 2002 সালে 10 নভেম্বর বুড়িগঙ্গা নদীর উপরে বাংলাদেশ চীন মৈত্রী সেতু 1 এর নিচে পাওয়া যায় তিন্নির মৃতদেহ। এই ঘটনায় কেরানীগঞ্জ থানা পুলিশ অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে 2008 সালের 8 নভেম্বর সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। বাংলাদেশের ইতিহাসের তিন্নি হত্যা মামলা নামে ব্যাপক প্রচারিত একটা ঘটনা, আলোচিত ঘটনা। অভিযোগপত্রে বলা হয় অভির প্ররোচনায় মডেল তিন্নি তার স্বামীকে তালাক দেন। তবে অভি এরপর তিন্নিকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এসব তথ্য মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দেন তিন্নি। ক্ষিপ্ত হয়ে অভি 2002 সালে 10 নভেম্বর সন্ধ্যার পর রাতে যে কোনো সময় তিন্নিকে হত্যা করে লাশ গুম করার জন্য গাড়িতে করে কেরানীগঞ্জ থানার বাংলাদেশ চীন মৈত্রী সেতু 1 এর কাছে ফেলে রাখেন। এটা তো একটা হত্যা হয়েছে, কেউ না কেউ হত্যাটা সংগঠিত করেছে। এই লাশটাকে তো আমি কোনোভাবেই গায়েব করার সুযোগ নেই, এবং এটা তো একটা মানে মানুষের ডেড বডি। এই ডেড বডির বিষয়টা নিয়ে আমরা আসলে রাষ্ট্রপক্ষ এই রায়ে সংক্ষুব্ধ হয়েছে। অভিযোগপত্র দাখিলের পর আদালত বিভিন্ন তারিখে অভিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে অভি আদালতে হাজির হননি। অভি কানাডায় পলাতক। দীর্ঘদিন পরে মামলাটা বিচার প্রক্রিয়া নিষ্পত্তি হয়ে অদ্য বিজ্ঞ আদালত রায়ের জন্য নির্ধারণ করেছেন এবং রায় প্রচার করেছেন। 2010 সালের 14 জুলাই অভির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয় ঢাকার 7ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। পর্যালোচনা করে বিজ্ঞ আদালতের কাছে মনে হয়েছেন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। রাষ্ট্রপক্ষে বলতে চাই যে এটা একটা আলোচিত ঘটনা এবং 26 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে মূল্যায়ন করলে এ মামলায় রাষ্ট্রপক্ষ এবং ভিকটিম পরিবার ন্যায় বিচার পাইত। রাষ্ট্রপক্ষ রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। মূল জাজমেন্ট তুলে সাক্ষী জবানবন্দিগুলো পর্যালোচনা করে আমরা এটা নিয়ে অসন্তুষ্ট হয়েছি এবং রাষ্ট্রপক্ষ থেকে আমরা পর্যালোচনা করে ভুল আইনগত ত্রুটি বিচ্যুতি এগুলো লক্ষ্য করে আমরা উচ্চ আদালতে যাওয়ার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। হিরোজুম্মান, 21 টেলিভিশন, ঢাকা। এবার টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবিতে সোচ্চার যুক্তরাজ্যের দুর্নীতি দমন জোট। অক্সফাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং স্পটলাইট অন করাপশনের মতো বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সমন্বিত জোট এই নিয়ে বিবৃতি দিয়েছে। এতে বলা হয় দুর্নীতির অভিযোগ নিয়ে যুক্তরাজ্যে বর্তমানে দুর্নীতি বিরোধী মন্ত্রী পদে টিউলিপ সিদ্দিকের থাকা খুবই সংঘাতপূর্ণ। এ অবস্থায় টিউলিপ সিদ্দিককে মন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে অর্থ পাচার ও অবৈধ অর্থায়ন প্রতিরোধের দায়িত্ব অন্য একজন মন্ত্রীকে দেওয়ার আহ্বান জানায় সংস্থাগুলো।
চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি। দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, এই সময়ের মধ্যে নির্বাচন করতে কোনো সমস্যা হবে না বলেও তার অভিমত। সোহেল সামির রিপোর্ট। সোমবার রাতে ছিল বিএনপির স্থায়ী কমিটির মিটিং। সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিটিংয়ের সিদ্ধান্তগুলো জানানোর জন্য দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নে তিনি তার দলের অবস্থান ব্যাখ্যা করেন। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। বিএনপি সংস্কারের মধ্য দিয়ে জন্ম নেয়া একটি দল। এদেশের ইতিহাসের সবচেয়ে বড় সংস্কার একদলীয় বাকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে এই দলটি, বলেন বিএনপি মহাসচিব। সংস্কারকে চলমান প্রক্রিয়া। 2016-তে আমরা আপনার ভিশন দিয়েছি, আমরা 22 সালে আপনার 31 দফা দিয়েছি। প্রতিটি আপনার দফার মধ্যে তো সংস্কার। প্রশ্ন ছিল, ফ্যাসিবাদীদের বিচার ছাড়াই কি নির্বাচনে যাবে সরকার? বিএনপি আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার নির্যাতন কার উপর হয়েছে? আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে যদি আমরা ক্ষমতায় আসি? লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য আগের চেয়ে ভালো আছে। স্বজনদের সাথে তিনি বেটার ফিল করছেন বলেও জানান ফখরুল। আমরা খবর নিচ্ছি, উনি মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক বেটার। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত নির্ধারিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইউএনডিপি সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। বৈঠকে নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার ও সচিবের সঙ্গে আলাদা বৈঠক করে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা দিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা বিষয়ে আলোচনা হয়। আগামী 10 দিনের মধ্যে প্রস্তাবনা নিয়ে আবারও বৈঠকের কথা জানান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দেবে জাতিসংঘ। এ বিষয়ে আমরা সহায়তার ধরন নিয়ে আলোচনা করেছি। সুপারিশগুলো নিয়ে 10 দিন পরে আবারও বসবো। নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টা নির্ধারিত সময় ধরে নির্বাচনের প্রস্তুতির কথা জানান কমিশন সচিব। টেকনোলজিক্যাল সাপোর্ট, ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য, আমাদের প্রশিক্ষণের জন্য এই ধরনের সহযোগিতা চেয়েছে। এটা আরো মাইক্রো লেভেলে, আরো ডিটেলসে আমরা এটা ভবিষ্যতে আলোচনা করব। আমাদের প্রস্তুতিটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। প্রশিক্ষণ ও নির্বাচনী উপকরণ সহায়তায়ও জাতিসংঘের আশ্বাস পেয়েছে কমিশন। সহযোগিতাটা হচ্ছে আপনার টেকনোলজিক্যাল। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ভারত সরকারের পররাষ্ট্র নীতির সাথে বাংলাদেশকে জড়িয়ে দিচ্ছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তারা। শেখ হাসিনার আমলে তারা নীরব থাকলেও অনুমোদিত ঋণের কিস্তি ছাড়ে এখন জুড়ে দিচ্ছেন নানা শর্ত। বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারকে ভ্যাট শুল্ক বাড়ানোর মতো অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হচ্ছে IMF-এর ভারতীয় বংশোদ্ভূত শীর্ষ কর্মকর্তাদের কারণে। রাজীব জামানের রিপোর্ট। গীতা গোপীনাথ, কলকাতায় জন্ম এই ইন্ডিয়ান আমেরিকান আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর এখন দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা। সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ থেকে পদোন্নতি পেয়ে তিনি এখন জ্যেষ্ঠ উপব্যবস্থাপনা পরিচালক। যে কোনো দেশের অনুকূলে ঋণ অনুমোদন ও ছাড়ের সিদ্ধান্তে প্রভাব রাখেন তিনি। বিশ্লেষকরা বলছেন, হাসিনা সরকারের আমলে বাংলাদেশের ব্যাংক খাতে অবাধ লুটপাট চললেও নীরব ছিল IMF।
রাষ্ট্রীয় অপচয়, সীমাহীন দুর্নীতি, রাজস্ব আদায় ব্যর্থতা সত্ত্বেও সংস্থাটি সোচ্চার ছিল না। IMF এর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবরই কিন্তু মানে ইন্ডিয়ান ডমিনেটেড আর কি। IMF যে দেশে গিয়েছে সে দেশের খুব একটা মঙ্গল হয়েছে বলে আমাদের জানা নেই, বিশেষ করে এই লোনের মাধ্যমে আর কি। তো সেটা একটা বিষয়। আর ফরেন পলিসি তো আমাদের অন্য কারো ফরেন পলিসি দিয়ে আমাদের দেশ পরিচালিত হবে এটা কোনোভাবে ভাবা উচিত না। গুঞ্জন রয়েছে, ভারত সরকারের প্রতি নতজানু থাকায় হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে IMF এর ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তারাও সক্রিয় ছিলেন। আর এরই অংশ হিসেবে 2023 সালে চাহিদার চেয়েও বেশি অর্থাৎ $450 কোটি চাহিদার বিপরীতে $470 কোটি ঋণ অনুমোদন করে IMF। আর এতে হাসিনা সরকারকে নিঃশর্ত সহায়তা করেন গীতা গোপীনাথ। IMF একেবারে শীর্ষ নির্বাহী পদে কিন্তু ভারতীয়রা রয়েছেন। ভারতের যে অর্থনৈতিক যে নীতিগুলো রয়েছে তো তার সঙ্গে একটু সমন্বয় করে এই বাংলাদেশের নীতিগুলো যদি হয় তারা হয়তো অর্থ ছাড় করতে পারবেন, এদিকে হয়তো কোনো চিন্তা ভাবনা হচ্ছে। IMF এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক পদে আছেন আরেক ভারতীয় কৃষ্ণ শ্রীনিবাসন। হাসিনার আমলে কৃষ্ণ শ্রীনিবাসন ছিলেন বাংলাদেশের প্রতি উদার, কিন্তু হাসিনার পতনের পরই অনুমোদিত ঋণের চতুর্থ কিস্তি পেতে জুড়ে দেওয়া হচ্ছে নানান শর্ত। উচ্চ মূল্যস্ফীতি থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারকে নিতে হচ্ছে অজনপ্রিয় সিদ্ধান্ত। শতাধিক পণ্য ও সেবায় বাড়াতে হচ্ছে ভ্যাট ও শুল্ক। আমি মনে করি যে সরকার IMF এর যে একটা চাপ আছে সেই চাপটা আর বোধহয় বাইপাস করার কোনো অপশন খুঁজে পাচ্ছে না। এই সময়ে এটা করাটা আমি জানি না এটা কোন ইয়ে থেকে হয়েছে, কিন্তু কোনোভাবেই সময় উপযোগী এটা সিদ্ধান্ত না। দেশকে এগিয়ে নিতে উন্নয়ন সহযোগিতার সহায়তার প্রয়োজন আছে, তবে জনজীবনে বিরূপ প্রভাব পড়ে এমন পরামর্শ যথাসম্ভব এড়িয়ে চলার পরামর্শ বিশ্লেষকদের। আমাদের দেশের আর্থ সামাজিক অবস্থার সঙ্গে মানে কনসিস্টেন্ট পলিসি থাকা উচিত আর কি। রাজীব জামান, 21 টেলিভিশন, ঢাকা। স্মরণকালের ভয়াবহ গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ দেশের বিভিন্ন এলাকার গ্রাহকরা। শিল্প এলাকায় মুখ থুবড়ে পড়েছে উৎপাদন, স্থবিরতা গৃহস্থলীর রান্নাবান্নার কাজে। LNG টার্মিনাল বন্ধ থাকায় এ সংকটের সৃষ্টি বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। মানিক শিকদারের রিপোর্ট। সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত অপেক্ষা গ্যাসের জন্য। চুলায় হারিয়ে ওঠে না সারাদিন। রাত গভীর হওয়ার আগে কোনো ক্রমে দেখা মেলে গ্যাসের, এরপর রান্নাবান্না। দিনের পর দিন এমন কষ্ট থেকে রেহাই পেতে বাধ্য হয়ে শরণাপন্ন হওয়া বৈদ্যুতিক চুলার। সারিয়া ফারহানার মতো এমন কষ্ট অসংখ্য পরিবারের। আমরা 6:30 থেকেই দেখি গ্যাস নাই, তখন মানে মাঝে মাঝে চুলা জ্বলে, মাঝে মাঝে জ্বলে না। আমাকে তো একটা নির্দিষ্ট পরিমাণ বিল তো দিতেই হচ্ছে, আর কিন্তু আপনার আর ইলেকট্রিক চুলা ইউজ করলে তো অবশ্যই আমার ইলেকট্রিক বিলটাও বেশি আসছে। কয়েক মাস ধরে গ্যাসের সংকট রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায়। একদমই গ্যাস পাই না, রান্না কোনো সময় করতে পারি, কোনো সময় করতে পারি না। মেয়ে সকালে স্কুলে যায়, ছেলে ভার্সিটি থাকলে যায়, তখন আমার পরিপূর্ণ খাবারটা দিতে পারছি না, সেজন্য আমার বাইরে থেকে খাবার কিনে এনে খেতে হচ্ছে। গ্যাসের প্রিপেড মিটারের ডিজিট স্থির হয়ে দাঁড়িয়ে আছে মিরপুরের এই বাসায়। প্রতি মাসে সঠিকভাবে বিল পরিশোধ করেও সেবা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মাঝে। 1000 টাকা এটার মধ্যে ইন করাইছে। একটু ইউনিট ঘুরে কিনা দেখেন আপনি, ক্যামেরা জুম করে। লাইনও উন্নয়ন করলো, তাহলে গ্যাসটা এখন বেশি হওয়ার কথা। তো লাইন উন্নয়ন করার পরে আমাদের তো গ্যাসের উন্নয়ন হয় নাই। যেগুলি অবৈধভাবে বসাইছে এগুলি তো অনভিজ্ঞ বসাইছে, এগুলি তো প্রায় একগুলি লিকেজ। উন্নত রাষ্ট্র সব তো আমরা জনগণের জন্য করব, তাই না? জনগণের জন্য করা হচ্ছে, তাহলে আপনি আমাকে কেন গ্যাস দিবেন? স্থবিরতা নেমে এসেছে শিল্প এলাকায়। মুখ থুবড়ে পড়ছে উৎপাদন, দিশেহারা শিল্প মালিকরা। উৎপাদন যদি আমাদের সময় মতো না হয়, সেক্ষেত্রে শিপমেন্টটা আমরা সময় মতো করতে পারবো না, এটাই হচ্ছে বাস্তবতা। সেই ক্ষেত্রে আমরা যখন আজকে যদি আমাদের কাজটা ঠিক মতো করতে না পারি, এটা শিপমেন্টে গিয়ে হ্যাম্পার হবেই। বর্তমানে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। দেশীয় কূপ থেকে উৎপাদন হয় 200 থেকে 210 কোটি ঘনফুট গ্যাস। নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান ও উৎপাদন না বাড়িয়ে আওয়ামী লীগ সরকার 2018 থেকে ঝুঁকে পড়ে LNG আমদানির দিকে। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুটি টার্মিনালের মাধ্যমে আমদানি করা হয় তরল গ্যাস। রক্ষণাবেক্ষণের জন্য এর একটি বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে তীব্র এই সংকটের। এর জন্য 300 মিলিয়ন কিউবিক ফিট পার ডে কাট, মানে সংকট। তারপরে কিছু কিছু এলাকায় দেখবেন গ্যাস নাই, ওই যে ওগুলোর মধ্যে আমাদের টেকনিক্যাল কনস্ট্রেইন আছে, পুরাতন পাইপলাইন ছিদ্র আছে, ওই জায়গার মধ্যে অনেক পুরাতন মাটির নিচে চলে গেছে। বেশ কিছু এলাকায় দেখবেন আবার গ্যাসের এমনি থাকে না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
দর্শক, নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের রায় বুধবার। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। বিনিয়োগ উন্নয়নের সাথে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার এক দল শীর্ষ বিদেশি বিনিয়োগকারীদের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সাথে সাক্ষাৎ করতে গেলে এর নির্দেশনা দেন তিনি। এ সময় আগামী মাসের মধ্যে কোরিয়ান ইপিজেডের ভূমি সংক্রান্ত জটিলতা নিষ্পত্তির নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বিনিয়োগের সাথে সংশ্লিষ্ট 5টি প্রতিষ্ঠান রয়েছে। এখন বিনিয়োগকারীদের এই 5 প্রতিষ্ঠানে ধর্ণা দিতে হয়, এগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসতে হবে। আর এটি করতে পারলেই বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ। রায় আগামীকাল। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতি আপিল বেঞ্চে এদিন নির্ধারণ করেন। আদালতে আপিলের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদিন, AM মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল ও কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। 2018 সালে এ মামলা করে দুদক। ওই বছর 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির এ মামলায় জেলে যেতে হয় বেগম জিয়াকে। এ মামলায় 2 বছর 1 মাস 13 দিন কারাগারে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। SK সুর চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা রয়েছে। এ মামলায় অন্য আসামিরা হলেন SK সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরী। গত বছরের 23 ডিসেম্বর প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়। SK সুর ডেপুটি গভর্নর থাকাকালে NRB গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করেছেন ও সুবিধা নিয়েছেন বলে তথ্য উঠে এসেছে কয়েকজন আসামির জবানবন্দিতে। এছাড়া অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্থ তছরুফ ও সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সহ তার পরিবারের নামে থাকা 68টি ব্যাংক হিসাব ফ্রিজ ও 16টি স্থাবর সম্পত্তি ক্রয়ের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। জব্দ করতে আদেশ দেওয়া 16টি সম্পত্তির মধ্যে রয়েছে গুলশানের এস আলম টাওয়ারে 10 তলা ভবন, ধানমন্ডিতে 1 বিঘা জমি সহ 6 তলা ভবন, ধানমন্ডি লেক সার্কাসে 11.88% জমি সহ 4 তলা ভবন, গুলশানে 2658 বর্গফুট জমির উপরে নির্মিত ফ্ল্যাট, উত্তরা আবাসিক এলাকায় 7 তলা ভবন। দুদকের উপপরিচালক সিফাত উদ্দিন এসব সম্পদ ক্রয়ের আবেদন করেন। অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 5 মাসে শুধু রাজধানীতেই ছিনতাই মামলা হয়েছে 146টি। গ্রেপ্তার করা হয়েছে 841 জনকে। আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতি নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান বলছেন, সন্ত্রাসী যত বড়ই হোক কাউকে ছাড় দেয়া হবে না। শীর্ষ সন্ত্রাসীদের উপর নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এছাড়া এলিফ্যান্ট রোডে 2 ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান মহানগর গোয়েন্দা প্রধান। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকাসহ দেশের নানা প্রান্তে বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতি আর চাঁদাবাজির ঘটনা। পুলিশের ভূমিকা নিয়েও তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া। পুলিশের তথ্য অনুযায়ী 5 আগস্টের পর থেকে 2024-এর ডিসেম্বর পর্যন্ত শুধু ডিএমপিতেই ছিনতাই মামলা হয়েছে 146টি। এসব ঘটনায় গ্রেপ্তার হয় 841 জন। গেল 24 ঘন্টায় চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে 27 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান। সাম্প্রতিক সময়ে সারা দেশব্যাপী গোয়েন্দা বিভাগের কর্মকাণ্ড জোরদার করা হয়েছে এবং এরই ফলশ্রুতিতে গত 24 ঘন্টায় ঢাকা মহানগরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে প্রায় আমরা 27 জন অপরাধীকে
গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের প্রত্যেককে নজরদারি করা হচ্ছে। যারা শীর্ষ সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে এবং পাশাপাশি অন্যান্য সন্ত্রাসী যারা আছে সমস্ত সন্ত্রাসীদেরই আমাদের আইনের আওতায় আমরা নিয়ে আসব এবং আমরা সব বিষয়ে আমাদের মনিটরিং অব্যাহত রয়েছে। পুলিশ বাহিনী তাদের মনোবল ফিরে পেয়েছে বলেও দাবি করেন তিনি। অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। অনশন প্রত্যাহার করলেও ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণে লিখিত আশ্বাসের পর সোমবার বিকেলে অনশন প্রত্যাহার করে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানায় তারা। দাবি পূরণের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বুধবারের মিটিংয়ের আগ পর্যন্ত এই শাটডাউন কর্মসূচি চলমান থাকবে। এর আগে 3 দফা দাবিতে 31 ঘন্টার অনশন কর্মসূচি পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। থেকে কালকে জানাচ্ছে যে আমাদের 2টা দফা সেটা মেনে নিয়েছে এবং একটা দফা হলো তারা আত্মসাপেক্ষে মেনে নিবে। তো কালকে এটা আলোচনা হবে। এই পর্যন্ত আমরা শাটডাউন কর্মসূচি নিয়েছি, এই পর্যন্ত আমরা আছি। শাটডাউন কর্মসূচি এখন অব্যাহত আছে। আমরা চাই যে যত দ্রুত সম্ভব আমাদের দাবিটা মেনে নিয়ে আমাদের সাথে একতা পোষণ করা এবং এই দাবিটা মেনে নিলে আমরা আমাদের কালকের পর্যন্ত যে ক্যাম্পাস শাটডাউন আছে তো শাটডাউনটা আমরা কালকে উঠে যাবে আমরা আশা করি। দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস বা MHPV রোগী শনাক্ত হওয়ায় বাড়ছে উদ্বেগ। এরই মধ্যে বিমানবন্দরের সতর্কতামূলক ব্যবস্থা নিতে জারি করা হয়েছে বিশেষ নির্দেশ। চিকিৎসকরা বলছেন এই রোগ প্রাণঘাতী না হলেও অন্য জটিল রোগে আক্রান্তরা ভাইরাসে সংক্রমিত হলে রোগী গুরুতর অসুস্থ বা মৃত্যু ঝুঁকিতে পড়তে পারে। HMPV ছড়িয়ে পড়া ঠেকাতে জনবহুল স্থানে স্বাস্থ্যবিধি রক্ষায় সরকারি উদ্যোগের তাগিদ জনস্বাস্থ্যবিদদের। শিউলি শবনমের রিপোর্ট। করোনা মহামারীর পর সম্প্রতি চীন, জাপান সহ এশিয়ার বিভিন্ন দেশে বেড়েছে HMPV ভাইরাসের সংক্রমণ। রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশেও। তবে জনস্বাস্থ্যবিদ ও চিকিৎসকরা বলছেন এটি কোভিডের মতো নতুন ভাইরাস নয়। বাংলাদেশে 2017 সালের দিকে প্রথম HMPV শনাক্ত হয়। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তারা। বাইরে বেরোলে মাস্কটা পরিধান করা এবং যতটুকু সম্ভব ধুলাবালি এড়িয়েটা চলার, কারণ এই সময়টা কিন্তু ধুলাবালি অনেক বেশি পরিমাণে থাকে। অ্যালার্জি থেকে অনেকে দেখা যাচ্ছে ডাস্ট অ্যালার্জি, হাঁচি কাশি, অ্যাজমা যাদের থাকে তাদের তো প্রবলেম থেকে যায়, ইনহেলার ব্যবহার করে না ঠিক মতো। এই ভাইরাসের সরাসরি কোনো অ্যান্টিভাইরাল নাই, অধিকাংশ ভাইরাসের ক্ষেত্রেই তাই। সেক্ষেত্রে কোনো বিনা প্রয়োজনে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। ডাক্তার তার জ্বর কমানোর ওষুধ দেবেন, আপনি ঘরে বসেই জ্বর কমানোর ওষুধ খেতে পারেন, এটা প্রেসক্রিপশন লাগে না। বিশেষজ্ঞরা বলছেন HMPV সাধারণত হাঁচি বা কাশি থেকে ছড়ায়। আক্রান্তদের জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট বা ক্লান্তির মতো উপসর্গ দেখা দিতে পারে। বাচ্চা, শিশু, বয়স অনেক বেশি, 60 বা 65 বছরের বেশি, কিংবা গর্ভবতী নারী, এদের এমনি রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে। তাদের যদি এই জ্বরটা হয়, ইনফ্লুয়েঞ্জাও যদি হয় বা এটাও হয় HMPV, তাহলে কিন্তু তার অবস্থা জটিলতর হতে পারে। এই জন্য দরকার শুরুতে চিকিৎসকের পরামর্শ নেওয়া। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বয়স্ক এবং শিশুরা যারা আক্রান্ত বেশি হচ্ছে নিউমোনিয়া দিয়ে, এটা কিন্তু প্রবণতা অনেকটা কমে যায়, ঝুঁকিটা কমে আসে। সম্মিলিত উদ্যোগে প্রতিরোধের ব্যবস্থা না নিলে HMPV ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যেহেতু মানুষের উদ্বেগটা বেড়েছে, বিমানবন্দর, নৌবন্দর এবং স্থলবন্দর অনেক জায়গায় এই যে তাপমাত্রা স্ক্যান করার যন্ত্র অনেকগুলো কিন্তু অচল হয়ে পড়ে আছে। জনবহুল জায়গায় সাবান দিয়ে হাত ধোয়া এবং দূরত্ব বজায় রাখা এবং যেখানে মানুষ বসছে বা থাকছে সেখানে বাতাস চলাচলের ব্যবস্থা আছে কিনা, এটা সেখানকার কর্তৃপক্ষ বা সরকারকে করতে হবে। চলতি বছরে এই পর্যন্ত একজন রোগীর শরীরে HMPV শনাক্ত হয়েছে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। চূড়ান্ত হচ্ছে গাজা যুদ্ধবিরতি চুক্তি, কাতারের দোহায় বসছে বৈঠক। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। বিশাল আকৃতির হাওর নদীর তরতাজা মাছ, আছে দেশীয় প্রজাতির ছোট মাছও। এ যেন মাছেরই রাজ্য। ধুম পড়েছে মাছ কেনা বেচার। বলছিলাম
পৌষ সংক্রান্তিতে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় মাছের মেলার কথা। প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। হাজার হাজার মানুষের হাক ডাক। প্রায় 200 বছর ধরে মৌলভীবাজার ও এর আশপাশের জেলা থেকে আসা মানুষের মুখর কুশিয়ারা নদীর পার। লক্ষ্য বড় বড় মাছ দেখা, কেনা। মেলার মাঝে সবচেয়ে সুন্দর যে জিনিসগুলো হয়েছে এগুলো হয়েছে মাছ। এখানের মাঝে বিভিন্ন জাতর মাছ আছে। আসছি বড় একটা মাছ পাইলে ইনশাআল্লাহ আমরা একটা নেওয়ার জন্য চেষ্টা করব। বিভিন্ন আকারের নানা প্রজাতির হাওরের টাটকা মাছের পসরা সাজিয়ে বসেন দূর দূরান্তের ব্যবসায়ীরা। মেলা ঘিরে আনা হয়েছে বাঘা আইড়, চিতল, বোয়াল, রুই, কাতলা, গ্রাস কাপ সহ বিভিন্ন প্রজাতির মাছ। 200 বছর ধরে মাছের বাজার হয়, বড় বড় মাছ বিকে, বাইরে থেকে অনেক মাছ মানুষে মাছ কিনে। এখানে প্রায় 100 কিলো 50 কিলো ওজনের মাছগুলো আমাদের মেলাতে আছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, তারপরে বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন রাষ্ট্রের মানুষ, সারা বাংলাদেশের মানুষ আমাদের এখানে আসে। প্রতি বছরই পৌষ মাসের শেষ 3 দিন বসে মেলা। এই দিনটির জন্য অধীর আগ্রহে থাকেন স্থানীয় সহ প্রবাসীরা। দেখে ঘুরে ভালোই লাগতেছে। অনেক ধরনের মাছ আছে, দেশীয় মাছ, তারপরে কুশিয়ারা নদীর যেমন চিতল মাছ, মাছ, বল মাছ। দাদা ডাক্তার থেকে দিকাইলাম, আমার বাবা ডাক্তার দেখছি, এখন আমি আমার লাইফও কাটাইলাম, আশা করি আমার বাচ্চা কাচ্চার লাইফও দেখবো। এই মাছের মেলা আমাদের 70 বছরের ঐতিহ্যবাহী মেলা। এই মেলাতে আমরা প্রতি বছরই অঘোষিত মেলা, এটা কিন্তু অটোমেটিক্যালি পৌষ মাসের 30 তারিখে মেলাটা বসে যায়। শুধু শেরপুর নয়, জেলার আরও 10টি স্থানে বসে মাছের মেলা। মেলায় বিক্রি ছাড়াই 3 থেকে 4 কোটি টাকা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভিয়েতনামে ব্যর্থ বাংলাদেশি দাবাড়ু ফাহাদ রহমান। নর্ম পাওয়ার আশা এরই মধ্যে শেষ হয়ে গেছে তার। গত বছর ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার টুর্নামেন্টে নর্ম পেয়েছিলেন ফাহাদ। এবছর আরেকটি নর্মের আশায় ভিয়েতনাম গেলেও মিলছে না কাঙ্ক্ষিত নর্ম। 6 রাউন্ড শেষে ফাহাদের পয়েন্ট 3.5। টুর্নামেন্টের বাকি 3 রাউন্ড জিতলেও পয়েন্ট দাঁড়াবে 6.5। চলমান টুর্নামেন্টে দাবাড়ুদের রেটিংয়ে গড় 2400-এর নিচে। এই জাতীয় টুর্নামেন্টে জিএম নর্মের জন্য 7 পয়েন্ট প্রয়োজন, ফলে ফাহাদের আর নর্ম পাওয়ার সুযোগ নেই। গ্র্যান্ড মাস্টার হতে দরকার হয় 3টি জিএম নর্ম ও 2500 রেটিং। ফাহাদের ঝুলিতে আছে 1টি জিএম নর্ম ও 2400 পয়েন্ট। এই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্রে জয়ের সম্পদের খোঁজ পেয়েছে এফবিআই। প্লট দুর্নীতিতে হাসিনা জয়সহ 23 জনের বিরুদ্ধে মামলা। 10 ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ 5 জন খালাস। সাজা কমল পরেশ বড়ুয়া সহ 5 জনের। মডেল 3 হত্যা মামলায় সাবেক এমপি অভি খালাস। রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়। ভারতীয় কর্তাদের প্রভাবে কিস্তি ছাড়ে আইএমএফ এর নানা শর্ত। অজনপ্রিয় সিদ্ধান্ত নিচ্ছে সরকার। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।